আচ্ছা, ইঞ্জিন যখন আমরা পড়েছিলাম, কার্নোট ইঞ্জিন আমাদের একটু একটু মনে আছে না, যে হাইয়েস্ট ইফিসিয়েন্সি যে ইঞ্জিন থেকে পাওয়া যায় সেটা কি ছিল? কার্নোট ইঞ্জিন। ইফিসিয়েন্সি কি জিনিস? যে কোনো একটা জিনিসের ইফিসিয়েন্সি দক্ষতা, কর্মদক্ষতা আমরা বের করি কীভাবে? আউটপুটটাকে ইনপুট দিয়ে, মানে আমি যতটুকু ইনপুট দিচ্ছি যে ইনপুটটা দিচ্ছি তার কয় পার্সেন্ট আমি আউটপুট পাচ্ছি, সেটা কি আমার কর্মদক্ষতা না? এটা না, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করি। উপরে থাকে আমার আউটপুট বাই ইনপুট, এটার পার্সেন্টেজ, তাই না? 100%। ধরো আমি ইনপুট যদি দিই 100, আউটপুট যদি হয় 40, তাহলে 40% ওর ইফিসিয়েন্সি। আচ্ছা, এখন কার্নোট ইঞ্জিন বেসিক্যালি হলো একটা ইঞ্জিন যেটা আমরা থিওরিটিক্যালি ধরে নিই যে ও আমাদেরকে হাইয়েস্ট ইফিসিয়েন্সি দিবে, ঠিক আছে? মানে আমার এফিসিয়েন্সিটা একদম হাইয়েস্ট হবে। যেটা কি আদতে রিয়েল লাইফে সম্ভব? রিয়েল লাইফে কি এমন কিছু আছে যেটার এফিসিয়েন্সি একদম 100, 90 এরকম হয় না? 90% এফিসিয়েন্সি দিয়ে চলে এমন ইঞ্জিন 60, আমরা যেগুলো দেখি, মানে ধরো এই যে লোকাল বাসটা 30%, ধরো 30, 40 এরকম হবে। হ্যাঁ, এগুলা ট্রু, এগুলোর আসলে এফিসিয়েন্সি কাউন্ট করা উচিত না। হ্যাঁ, আর খুব এফিসিয়েন্ট হলে আমরা 70, 80 এরকম পর্যন্ত গেলেও তোমার অনেক এক্সপেন্সিভ ব্যাপারটা চলে আসে। যদি মেনটেনেন্স আমার খুব ভালো হয় তাহলে হচ্ছে 80, 85 এরকম, 90 পর্যন্ত। অটোমেটেড হলে হয়তো বা যায়, সিস্টেমের উপরেরগুলা 90 পর্যন্ত যায়। হ্যাঁ, আসো। আর যদি আমরা ইয়েগুলো চিন্তা করি, একদম ধরো জাপানের যে মেট্রো টেট্রো, ওগুলার এফিসিয়েন্সি কিন্তু যেহেতু অনেক ওয়েল মেনটেন্ড, তাহলে ওগুলার এফিসিয়েন্সি মোটামুটি আমি 90, 95, হ্যাঁ, বুলেট ট্রেন ওগুলার এফিসিয়েন্সি অনেক ভালো, ঠিক আছে? সো ওইদিকে আমরা দেখতে পারি যদি ওয়েল মেনটেন্ড হয়। আচ্ছা, এখন বেসিক্যালি কার্নোট যে থিওরেমটা, সেটা তোমরা পারার কথা, বুঝার কথা, যে দুইটা রিজার্ভারের মধ্যে হাইয়েস্ট এফিসিয়েন্সি কখন হবে? যখন আমার টেম্পারেচারটা সেম টাইপের থাকবে না, কীরকম যেন একটা। আচ্ছা, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন দ্যাট অপারেটস বিটুইন টু গিভেন রিজার্ভার্স অ্যান্ড, আচ্ছা লাস্টেরটাই পড়লে হবে, অল ইঞ্জিন দ্যাট অপারেটস অন কনস্ট্যান্ট। আমারটাই ফার্স্ট, শুক্রবারে। আচ্ছা, তাহলে আজকে আমরা একদম একটা ম্যারাথন ক্লাস নেব, কী টাইপের কোয়েশ্চেন হবে না হবে, ঠিক আছে? সো কার্নোট ইঞ্জিনটা যেহেতু এখন আমি অবশ্যই পড়াই দিচ্ছি, মানে এটা কি আমার ইম্পর্টেন্ট, এটা আমার দেখে নিতে হবে, ঠিক আছে? অল ইঞ্জিন দ্যাট অপারেটস অন কনস্ট্যান্ট টেম্পারেচার রিজার্ভার্স হ্যাভ দ্য সেম এফিসিয়েন্সি। আচ্ছা, মানে হচ্ছে বুঝেছে যে আমার কার্নোট থিওরেম অনুযায়ী যেই ইঞ্জিনগুলা সেম টেম্পারেচার কি, একটা কি আমার কুল থাকবে, একটা হচ্ছে আমার হট থাকবে, তাই না? টেম্পারেচার তো আমার দুইটা থাকবে, একটা ঠান্ডা একটা গরম। যদি সেম টেম্পারেচার রিজার্ভারের মধ্যে যত ইঞ্জিন কাজ করে সেগুলোর মোটামুটি সেম এফিসিয়েন্সি, এটাই বেসিক্যালি আমার কার্নোট থিওরেম। আর কার্নোর যেই প্রিন্সিপাল অনুযায়ী যে সাইকেলটা, এটার মধ্যে বেসিক্যালি আমার 4টা ধাপ থাকে। এই 4টা জিনিস একটু লিখে রাখো, এটা তোমাদের স্লাইডে দেওয়া নাই, অ্যাড করা নাই। থাকবে কি আমার কার্নোট সাইকেলে? প্রথমে থাকবে আমার অ্যাডায়াবেটিক অর্থ কি? রুদ্ধতাপীয় সংকোচন। তারপর থাকবে আইসোথার্মাল মানে কি? সমতাপীয়। আইসোথার্মাল এক্সপানশন, অ্যাডায়াবেটিক এক্সপানশন, তারপর হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। এই 4টা প্রসেস মিলায় হচ্ছে আমার কার্নোট সাইকেল। ইঞ্জিনের যে সাইকেলটা, এটা সরাসরি সাইকেল। এখন সো কোয়েশ্চেনটা যদি এরকম হয় যে কার্নোট সাইকেল কয়টা প্রসেসের সমন্বয়? 4টা। কি? রুদ্ধতাপীয় সংকোচন, সমতাপীয় প্রসারণ, সমতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে? এই 4টা প্রসেস নিয়ে হচ্ছে আমার কার্নোট সাইকেল গঠিত হয়। আচ্ছা, এখন যদি আমার কোয়েশ্চেন হয় যে কার্নোট সাইকেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি কীভাবে দেখাবো, আমি কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে গ্রাফ ক্লাসে করাইছিলাম, আগের ক্লাসে না, 2 সপ্তাহ আগে, মনে আছে? ক্লাসে সবগুলোর গ্রাফ এঁকেছিলাম। ওই গ্রাফটা এখন আমরা আবার আঁকবো। কীভাবে আঁকবো, মানে কার্নোট সাইকেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে, ঠিক আছে? প্রথম প্রসেস আমি কি বলতেছি? 1 নাম্বার যেটি স্টার্টিং পয়েন্ট, অ্যাডায়াবেটিক কম্প্রেশন। অ্যাডায়াবেটিক বলছিলাম কি, যদি সমতাপীয়টা এরকম হয়, অ্যাডায়াবেটিকটা কীরকম? খাড়া। এটা হচ্ছে ঢালু, এটা হবে খাড়া। প্রথম পয়েন্টটা আমার কি বলছে? অ্যাডায়াবেটিক
কম্প্রেশন মানে কি, এটা এই পাশে যাবে। কম্প্রেশন মানে কি, ভলিউম কমবে না, তার মানে ইনিশিয়াল পয়েন্ট যদি 1 হয় ভলিউম কমে প্রেসার বাড়বে। বুঝে গেছে ফাহিম? মানে তোমার চেহারাটা একটু কনফিউজ লাগতেছে, ঠিক আছে না? হ্যাঁ না সমস্যা নেই। দেখো ভলিউম আমি কি বলেছি, কম্প্রেশন বলেছি না, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। কম্প্রেশন মানে কি, ভলিউম কমবে, কমলে প্রেশারটা বাড়বে। তার মানে কি, যদি তোমার এই যে আমরা গ্রাফটা আঁকি, ভলিউম কমাবো না, এই পাশ দিয়ে যাবে, এদিক থেকে যদি উঠাও ভলিউম কমতেছে না, ভলিউম এটা বাড়তেছে, এটা হচ্ছে পজিটিভ, এদিক নেগেটিভ, তাহলে ভলিউম কমলো, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, প্রেশার গেল। তাহলে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের দিকে গেল। তারপরেরটা কি বলছি, আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মালের গ্রাফ কীরকম, এরকম। তাহলে এক্সপানশনে কি প্রেশার, ভলিউম বাড়বে না সবাই ক্লাসে? এক্সপানশন মানে কি, প্রসারণ। প্রসারণ হয় কি, ভলিউম বাড়ে। তার মানে হ্যাঁ বুঝে গেছে, 1 থেকে 2-এ গেছে সংকুচিত হয়েছে রুদ্ধতাপীয়, সেজন্য এটা খালা। 2 থেকে 3-এ গেছে সমতাপীয় প্রসারণ, সেজন্য এটা হচ্ছে একটু ঢালু। আর প্রসারণ যেহেতু ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়তে দিকে গেছে। তারপর কি বলছে, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তার মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু ভলিউম বাড়বে, ঠিক আছে? তিন থেকে 4-এ আমার কি গেছে, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। তারপরে প্রসেসটা কি বলছে, আইসোথার্মাল কম্প্রেশন, মানে আবার ভলিউম কমবে, মানে এটা একটু নিচে যাবে, হ্যাঁ আইসোথার্মাল কম্প্রেশন। এই গ্রাফটা ক্লিয়ার? প্রথম প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ধরো আমি যদি এখন এগুলো নাম দেই, তাহলে এটা ধরো P1 V1, V1 থেকে কমে V2-তে গেছে, হ্যাঁ P2 V2। আচ্ছা তো নাম দিলে এত জটিল হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ 1-2 ভালো আছে। আমি 1 নাম্বার পয়েন্টে আমার ছিল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ও কমে উপরে প্রেশার বেড়ে গেছে, এখানে গেছে। তারপর আমরা আইসোথার্মাল এক্সপানশন, মানে এক্সপানশন যেহেতু ভলিউম বাড়তেছে, 2 থেকে 3-এ গেছে ভলিউম বেড়ে। তারপর হচ্ছে কি বলছি আমি, আবার অ্যাডিয়াবেটিক এক্সপানশন, মানে ভলিউম আরও বেড়ে যাবে উপর থেকে নিচে। তারপর আমার আইসোথার্মাল কম্প্রেশন, এখন ভলিউম কমে আবার 1 নাম্বার পয়েন্টে গেছে। এই গ্রাফটা ক্লিয়ার? এটা কি, কার্নোর সাইকেলের পিভি গ্রাফ, প্রেশার ভলিউম। এখন একটা থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে কি শুধু প্রেশার আর ভলিউমই চেঞ্জ হয়, আমার হিট আর টেম্পারেচারের ব্যাপারও থাকে না? তাই আমরা এখন হিট আর টেম্পারেচারের গ্রাফটাও দেব। এখানেও সেম। আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা বলি, ক্লিয়ার সবার? বুঝাতে পারছি? পিছনে স্যার চশমা পরা 3 জন, বুঝতে পারছেন? 3 জনই চশমা পরা, 4 জনই চশমা পরা, বুঝতে পারছেন 4 জন? আচ্ছা ঠিক আছে, এটা ছিল আমার পিভি গ্রাফ। এখন আমরা হচ্ছে টেম্পারেচার আর হিট নিয়ে কথা বলবো। আমি বলেছিলাম অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনটা কনস্ট্যান্ট? হিট কনস্ট্যান্ট, তাপ শক্তিটা কনস্ট্যান্ট ছিল তাই না? আর আইসোথার্মালে টি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। সো এখন আমরা এইচ আর টি, আর পি আর ভি কিন্তু দুইটার মধ্যেই পরিবর্তনশীল, ভ্যারিয়েবল তাই না? পিভি সবগুলোতেই পরিবর্তনশীল। হ্যাঁ যাও, এখন আমরা এইচ আর টির গ্রাফটা আঁকবো। এখন 1 নাম্বার পয়েন্ট কি হয়েছিল? 1 নাম্বার পয়েন্টে রুদ্ধতাপীয় কম্প্রেশন, মানে এই প্রক্রিয়াটা কি রুদ্ধতাপীয়। তাহলে আমার কে কনস্ট্যান্ট থাকবে? হিট কনস্ট্যান্ট থাকবে তাই না? হিট কনস্ট্যান্ট, এই বরাবর যদি আমার এইচ, এ বরাবর টি। হিট কনস্ট্যান্ট মানে হিটের কি ভ্যালু কমবে বাড়বে কিছু হবে? পুরা প্রসেসে হিটটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা আমার একটা সরল রেখা। সরল রেখা কেন হবে বুঝে গেছে? এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এইচ এর মান সেম তাই না? ধরো 10, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এইচ এর মান 10। এই গেল আমার রুদ্ধতাপীয় সংকোচন।
এবার কি আইসোথার্মাল এক্সপানশন, কে কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার। টি, এই লাইনের সবগুলা জায়গায় টি কনস্ট্যান্ট আমার, তাই না? তারপরেরটা এবার কি অ্যাডিয়াবেটিক এক্সপানশন, কে কনস্ট্যান্ট থাকবে? এইচ কনস্ট্যান্ট। তারপরেরটা আবার আইসোথার্মাল কম্প্রেশন, কে কনস্ট্যান্ট? বুঝে গেছে? আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন তোমাদের হবে না যে ম্যাম টিটা উপরে বাড়তেছে কেন? এখানে আবার এইচ বাড়তেছে। প্রথম প্রসেসটা আমার কি ছিল? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। কে কনস্ট্যান্ট ছিল? হিট, হিট কনস্ট্যান্ট ছিল। এখন হলো এখানে দেখা গেছে যে যেটা কি বলে এটা, কি বললাম, পিভি ইকুয়ালস টু এনআরটি যদি হয় তাহলে হলো আমার কে কমতেছে, ভি কমতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি না, পিভি ইকুয়ালস টু এনআরটি, মানে আমি তোমাদেরকে এটা থিওরির জন্য না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমার এখানে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে টি কেন বাড়তেছে, তাই না? এইচ না হয় কনস্ট্যান্ট, ওকে ফাইন, টি কনস্ট্যান্ট না, কিন্তু টি না কমে বাড়তেছে কেন? আমার কোয়েশ্চেন এটা না। আমরা সূত্র জানি না পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা জাস্ট বোঝার জন্য একটু সাইডে লিখে রাখতে পারো আর কি। পিভি তাহলে সমানুপাতিক টি, ঠিক আছে? এখন আমার এখানে কি ভলিউম কমতেছিল না, ভি এর ভ্যালু কমে যাচ্ছিল, তাহলে মানে কি ভি এখানে ধরো জাস্ট বোঝানোর জন্য, কিন্তু এটা খুব মানে আবার একদম এক্স্যাক্ট এরকম ওইটা না। ধরো ভিটা এখানে ভি থাকলে ভলিউম কমে 0.5 ভি হয়েছে সমানুপাতিক টি, টিকে যে যদি আমি 0.5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 2t, মানে টি কি বাড়তেছে না? বাড়তেছে না? বুঝে গেল না? বুঝে গেছে আমার কথাটা? ধর আমি বলতেছি কি যে পিভি সমানুপাতিক টি, এন আর আর কে তো আমরা কি ধ্রুবক ধরে এটাকে করে দিতে পারি না? এন যেহেতু একটা পূর্ণ সংখ্যা, আর কি ছিল? মোলার, তাই না? মোলার ধ্রুবক ছিল আর এন কি ছিল? একটা পূর্ণ সংখ্যা ছিল, তাই না? এই দুইটাকে আমি কনস্ট্যান্ট দিয়ে পিভি সমানুপাতিক কনস্ট্যান্ট করতে পারি না? আমার ভি কমতেছে, টি বাইরে যাবে। বুঝে গেছে কেন আমার টেম্পারেচার এখানে বাড়লো? পিভি ইকুয়ালস টু এনআরটি ওই সূত্র দিয়ে বেড়ে গেল আর কি, ঠিক আছে? বুঝে গেছে না? সেম এই কারণেই এখানে আবার টেম্পারেচার আমার কমতেছে, 3 থেকে নামতেছে। এখানে কি ছিল? এক্সপানশন, ভলিউম বেড়ে গেছে। ভলিউম ধরো পি এর জায়গায় একটু আগে আমি 0.5 বলছি, তো এখন ধরো ভলিউম 2v হয়ে গেছে, এখানে টি, তাহলে পিভি সমানুপাতিক টি/2 হয়ে গেল না? টি এর মান কমে গেল, সেজন্য এখানে টি কমছে। বুঝে গেছে? মানে এটা যে তোমার খাতায় লিখতে হবে না, ওগুলো কিছু নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। বুঝে গেল না গ্রাফটা? তাহলে আমার কোয়েশ্চেনটা এরকম আসবে যে শো দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার্নো সাইকেল। তাহলে আমার দুইটাই গ্রাফ দেওয়া লাগবে, পিভিও দেওয়া লাগবে, এইচটি গ্রাফও। হ্যাঁ, 6 বা 8 মার্কস থাকবে। না না না, ব্রিফ করা লাগবে না। কি খুশি হয়ে গেছো 6 মার্ক শুনে? আচ্ছা ঠিক আছে। কোয়েশ্চেন আসলে ঘোরায় করলে অনেকভাবেই করানো যায়, কিন্তু এখানে যেহেতু আমারই কিছু আছে যে আমি যেহেতু ক্লাস নেই নাই একটা না দুইটা, সেজন্য আমরাই তো। আমার আম্মু অনেক অসুস্থ ছিল গত সপ্তাহে, এখনও হাসপাতালে, সেজন্য আর কি গত সপ্তাহে তোমাদের ক্লাস নিতে পারি নাই। ঠিক আছে, এটা বুঝে গেছে? পারা যাবে? আচ্ছা, আম্মুর কার্ডিয়াক ফেলিয়ার, হ্যাঁ, নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া থেকে লাংসে অনেক পানি কফ জমেছে, ওইটা আগে থেকেই তার হার্ট একটা ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ বলে। তো ওইটা হার্টে প্রেশার দিয়েছে, হার্টের কার্ডিয়াক ফেলিয়ার ছিল আর কি। তো সিসিউতে ছিল 5 দিন, এখন গতকালকে বেডে দিয়েছে, এখনও হাসপাতালেই আছে। আমি এখন তোমাদের ক্লাস নিয়ে 3টা ক্লাস আছে আমার, পরপর 3টা ক্লাস নেব, কোয়েশ্চেন করবো, আবার হাসপাতালে যাব। ঠিক আছে? আমি কয়টা পর্যন্ত আছি? 4টা, 4:30। কেন, কোনো কাজ? আচ্ছা, ল্যাব রিপোর্ট। আচ্ছা
সাজেশন আল্লাহ একটা চ্যাপ্টার পড়াইছে, এটার মধ্যে আবার কি সাজেশন দিব? আমি এখন বলে দিচ্ছি কিভাবে কিভাবে কোয়েশ্চেন হবে, সব বলে দিব এখন। আচ্ছা, তারপর দেখো কার্নোর ইঞ্জিনের লাস্টে একটা ম্যাথ আছে। স্লাইডটা খোলা আছে সবার সামনে? স্লাইডটা দেখো যে অ্যান ইনভেন্টর ক্লেম, সবগুলা ল্যাব রিপোর্ট একসাথে, শুধু তোমারটা? আচ্ছা দাও, লাঞ্চের পরে দাও, বা আমি যদি নাও থাকি আমার ডেস্কের উপরে ফাইলটা রেখে আসবা। কি জি না, 5টি, আরো 3টি হচ্ছে আমরা ল্যাবে ঈদের পরে করব, মানে মিডের পরে। মানে তোমাদের ফাইল সহ ল্যাব রিপোর্টগুলো ওখানেই থাকবে, তোমরা একটা একটা লিখবা, লিখে যে ওখানে ফাইলের মধ্যে ঢুকাই দেবা, ঠিক আছে? হ্যাঁ, সেম ফাইলে বারবার ফাইল কিনতে হবে এরকম, সেম ফাইলে জাস্ট পরের ল্যাব রিপোর্টগুলো সব একসাথে রাখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, ম্যাথ আছে একটা। হ্যাঁ শিওর, সামারি কেন করা যাবে না? কতটুকু পর্যন্ত দেখে বাইরে গেছিল বলো? 2 নাম্বার চিত্রটা বোঝানো না, আমি বলেছি কি এরপরে আমরা পিআরভি গ্রাফ দিয়েছি। এখন আইসোথার্মাল আর অ্যাডায়াবেটিকে তো তোমার হিট আর টেম্পারেচারেরও ব্যাপার আছে, তাই না? আইসোথার্মালে আমরা কি বলতেছি, সমতাপীয়, মানে আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা, ওখানে আমার তাপশক্তি আই মিন হিটটা কনস্ট্যান্ট ছিল। সো সেজন্য আমি আরেকটা গ্রাফ তোমাদেরকে দেখাচ্ছি, হিট আর টেম্পারেচার ওদের রিলেশন দেখায় আরেকটা গ্রাফ ছিল, ঠিক আছে? এখন আমি বলেছি কি অ্যাডায়াবেটিক প্রসেস, তার মানে আমার কে কনস্ট্যান্ট থাকবে, হিট কনস্ট্যান্ট থাকবে। তাই 1 থেকে 2 বিন্দু, মানে এখানের যে হিট কনস্ট্যান্ট, এটার গ্রাফটা এরকম। 1 থেকে 2-এ প্রত্যেকটা বিন্দুতে, এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে কি এইচ এর ভ্যালু সমান। দেখো তুমি এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, সবগুলাতে কি এইচ এর ভ্যালু সমান। তারপরে বলেছিলাম আইসোথার্মাল এক্সপানশন, কে কনস্ট্যান্ট, সমতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট। 2 থেকে 3-এর দেখো এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে টি এর মান সমান। আবার 3 থেকে 4-এ আরেকটা প্রসেস হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপানশন, ঠিক আছে? 3 থেকে 4-এর প্রত্যেকটা বিন্দুতে এইচ এর ভ্যালু সেম। আবার 4 থেকে 1-এ আইসোথার্মাল কম্প্রেশন, 4 থেকে 1-এ প্রত্যেকটা বিন্দুতে টি এর মান সেম, সব মিলে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। এখন তোমাদের একটা কোয়েশ্চেন, মানে আমি যেটা ওদেরকে বুঝাইছি যে থাকতে পারে যে আমার টেম্পারেচারটা কেন বাড়তেছে কম্প্রেশনে টেম্পারেচার কেন কমতেছে না, এটা কোয়েশ্চেন। তখন আমরা আমাদের কেমিস্ট্রিতে যে আমরা ফর্মুলাটা পড়েছিলাম না, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটাতে চলে গেছি। তার মানে কি পিভি সমানুপাতিক টি, যদি ভি এর ভ্যালু, এই যে এখানে কম্প্রেশনে ভলিউম কি কমে না, যখন আমি কোনো কিছু কম্প্রেস করি, তাহলে ভলিউম যদি কমতে থাকে এখানে কি টেম্পারেচার বাড়তে থাকবে না? নর্মাল চিন্তা করো, ভি এর ভ্যালু ধরো কমে, V1 ঠিক আছে, V2টা হয়ে গেল 0.5, P ইন্টু 0.5 V1 সমানুপাতিক টি। 0.5টা এই পাশে গেলে P সমানুপাতিক 2T হয়ে গেল না, PV সমান মানে 2T ইন্টু V হয়ে গেল না, মানে এখানে কি ডাবল হয়ে গেল না, সেজন্য টিটা বাড়তেছে, ঠিক আছে? আবার সেম ধরো যখন আমি কম্প্রেস করব তখন ভলিউম বেড়ে যাচ্ছে, এখানে PV এর জায়গায় P ইন্টু 2V T, তাহলে P ইকুয়ালস টু কি, এখানে হাফ হয়ে যাবে, সেজন্য টেম্পারেচার কমতেছে। বুঝে গেছে? আচ্ছা, এখন তারপরে দেখো স্লাইডে একটা কোয়েশ্চেন, একটা ম্যাথের মতো একটা কোয়েশ্চেন আছে যে একজন ইনভেন্টর ক্লেম করেছে যে ও একটা ইঞ্জিন বানাইছে, সেটাতে যদি আমি 1000 কিলোজুল ইনপুট দেই আউটপুট পাবো 410 কিলোজুল। আর সেম এই ইঞ্জিনটা হচ্ছে 2টা টেম্পারেচারের মধ্যে কাজ করে, 300 আর 500। এখন ম্যাথটা হচ্ছে যে এই যে ইনভেন্টর ক্লেম করেছে ওর এই ক্লেমটা কারেক্ট কিনা। কোয়েশ্চেন আছে একটা না, যে ও যে বললো যে আমি এমন একটা ইঞ্জিন বানাইছি যেটা 1000 থেকে 1000 ইনপুট দিলে আউটপুট দেয় 410, মানে এটার এফিসিয়েন্সি 41%, তাই না? এখন আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে এই ক্লেমটা ঠিক আছে কিনা। প্রশ্নটা কি জানি না। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝে গেছে?
ও বলছে যে আমি ইনপুট দিব 1000, আউটপুট পাবো 410, তাহলে ওর এফিসিয়েন্সি কত হবে? 41% হচ্ছে ওর এফিসিয়েন্সি। এখন আবার কি বলেছে, আচ্ছা তার উপরের একটা স্লাইডে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সে দেখো সূত্র দেয়া আছে, সূত্র দেয়া আছে না, একটু দাও তো। হ্যাঁ, থার্মাল এফিসিয়েন্সি সূত্র দেয়া আছে, সূত্রটা একটু দেখো, 1 মাইনাস কিউ আউট বাই কিউ ইন। 1 মাইনাস কিউ আউট বাই, এই যে হ্যাঁ 1 মাইনাস কিউ আউট, হ্যাঁ কিউ এল বাই কিউ এইচ, ঠিক আছে। এটা হলো ওর ক্লেমড এফিসিয়েন্সি, ঠিক আছে। ক্লেমড এফিসিয়েন্সি কত? 410 আউটপুট, 1000 ইনপুট, সিম্পল। এখন আমার আরেকটা সূত্র আছে যে 1 মাইনাস কিউ এল বাই কিউ এইচ। আমি কি উল্টা লিখেছি না ঠিক লিখেছি? হ্যাঁ, মানে হচ্ছে লো টেম্পারেচার ডিভাইডেড বাই হাই টেম্পারেচার। এখন ওই ম্যাথের মধ্যে আবার দুইটা টেম্পারেচার দেওয়া আছে, দেখো তো কত, একটা 300 একটা 500। এখন আমার মিলাইতে হবে আমার এইখানে যে এফিসিয়েন্সিটা হবে সেটা কি এটার কাছাকাছি কিনা। যদি কাছাকাছি হয় তাহলে ওর ক্লেম এফিসিয়েন্সি ঠিক আছে, যদি কাছাকাছি না হয় তাহলে কি রং। 1 মাইনাস 300 বাই 500 কত হয়? 0.6 মনে হয় নাকি? হ্যাঁ 0.6, তাহলে কত? 0.4, মানে 40%। এই দুইটা কি কাছাকাছি না? 41 আর 40, তার মানে ওর এফিসিয়েন্সি ঠিক আছে। অঙ্কটা আমার মনে হয় তোমরা ক্লিয়ার না, আমি আরেকবার বলতেছি। কি? হ্যাঁ হ্যাঁ করে তো দেওয়াই আছে, বুঝাই দিচ্ছি আমি, আরেকবার বুঝাই দিই। প্রথমে আমি বললাম যে একজন ইনভেন্টর ক্লেম করেছে যে ও এমন একটা ইঞ্জিন আবিষ্কার করেছে যেটাতে আমি 1000 কিলোজুল ইনপুট দিলে আউটপুট পাবো 410 কিলোজুল। হ্যাঁ, আবার এটাও বলে দিয়েছে যে এই সেম ইঞ্জিনটাই আসলে দুইটা টেম্পারেচারের মধ্যে কাজ করে। ও লো টেম্পারেচারটা হচ্ছে 300 ক্যালভিন, হায়ার টেম্পারেচারটা হচ্ছে 500 ক্যালভিন। এখন আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে ইনভেন্টর যে এটা ক্লেম করলো এফিসিয়েন্সিটা, এটা কি ঠিক আছে কিনা, এটা আমাদের জাস্টিফাই করতে হবে। প্রশ্নটা কিন্তু অনেক বড়, একটা জিনিস মনে রাখবা, যত বড় প্রশ্ন তত সহজ আর তত ছোট। এখন আমরা প্রথমে বলবো যে ওর ক্লেম এফিসিয়েন্সিটা আমি বের করবো যে কত এফিসিয়েন্সি ক্লেম করতেছে। এফিসিয়েন্সি নর্মাল সূত্র আউটপুট বাই ইনপুট ইন্টু 100, তাই না, 100%। তো ওর আউটপুট কত? 410 ডিভাইডেড বাই 1000, ঠিকই আছে, 0.41, এটার পার্সেন্টেজ হচ্ছে 41%। এটা হচ্ছে ওর ক্লেম এফিসিয়েন্সি। এখন আমাদের কাজ হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি বের করা। হ্যাঁ, থার্মাল এফিসিয়েন্সি সূত্র হচ্ছে এটা, স্লাইডে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি আর ক্লেম এফিসিয়েন্সি যদি কাছাকাছি হয়, 1-2% সমস্যা হলে সমস্যা না, কাছাকাছি হলে ওর ক্লেমটা ঠিক আছে। সো আমরা থার্মাল এফিসিয়েন্সি সূত্র জানি 1 মাইনাস কিউ এল, মানে লোয়ার টেম্পারেচার, ডিভাইডেড বাই কিউ এইচ, হায়ার টেম্পারেচার। 1 মাইনাস 300 বাই 500 হলো কত? 40%। যেহেতু দুইটা কাছাকাছি মিলে গেছে 40 আর 41, তার মানে এই ইনভেন্টরের ক্লেমটা ঠিক আছে। ওই একই জিনিস, মানে কিউ দিয়ে হিট এনার্জি আর টি দিয়ে টেম্পারেচার, একই কথা, ঠিক আছে? বুঝে গেছে? পিছনে 4 চশমা, বুঝতে পারছি না, এটা তোমাদের বোঝানোর জন্য দেখাইছে। 4 চশমা বুঝতে পারছি আমরা, ওই পাশে দেওয়ালের পাশে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন হচ্ছে পুরো স্লাইডটা আমরা প্রথম থেকে একটু ওভারভিউ করি যে কী পড়েছি আমরা আলটিমেটলি। আমরা একদম প্রথমে, আচ্ছা আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলি, যেমন 4টা থার্মোডাইনামিক্স ল আছে, এই 4টা ল আমরা একদম ভাজা করে ফেলবো। আচ্ছা, তারপর আমরা কয়েকটা সংজ্ঞা পড়েছি, এনথ্যালপি কাকে বলে, এনট্রপি কাকে বলে, তাই না? এখন ধরো আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন, ক্লাসে আমরা বুঝায় বলছিলাম যে কোয়েশ্চেন যদি এরকম করি যে থার্মোডাইনামিক কোন লয়ের সাথে শক্তির নিত্যতা সূত্রের মিল আছে, একই জিনিস। প্রথম থার্মোডাইনামিক যে লটা ছিল সেটার শক্তির নিত্যতা সূত্র একই।
এখন ধরো আমার খুব মন চাইলো যে 1 নম্বরের কোয়েশ্চেন দিয়ে আমি একটু টেস্ট করি যে আমার স্টুডেন্ট বেসিক জিনিসটা বুঝতে পারছে কিনা। ধরো আমি একটা কোয়েশ্চেন করলাম, which law of thermodynamics is equal to conservation law of energy বা is another statement of conservation law of energy, মানে থার্মোডাইনামিকের কোন লটা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, তাহলে কোনটা হবে? ফার্স্ট ল। না 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 না, এগুলো থাকুক, এটা তো তোমাদের যদি ভিডিও যায় পরীক্ষার আগে কাজে লাগবে। আচ্ছা, তারপর আমরা আবার বলেছি কি এনট্রপি। এখন আমি কোয়েশ্চেন করলাম যে থার্মোডাইনামিক্সের কোন সূত্রটা থেকে আমরা এনট্রপির কনসেপ্ট পাই, ধারণা পাই, তখন কি হবে? সেকেন্ড ল। সেকেন্ড ল আমার এনট্রপি নিয়ে কথা বলছে। তেমন যদি আমি কোয়েশ্চেন করি একটু ঘুরায় যে হোয়াট ইজ এনট্রপি, হুইচ ল অফ থার্মোডাইনামিক্স গিভস দ্য কনসেপ্ট অফ এনট্রপি, তারপর যদি আমি বলি যে যে লটা আমার এটাকে কনসেপ্ট দেয় সেটাকে তুমি এক্সপ্লেন করো, পারা যাবে না সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে কিন্তু সেকেন্ড ল থেকে আমার এক সেটের 10 মার্কসের একটা কোয়েশ্চেন বের হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, তারপর থার্ড ল আলাদা করে দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কয়েকটা গ্রাফ করেছি না আমরা, আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, ওদের গ্রাফগুলো আমরা দেখব। ওই গ্রাফ থেকে আমরা ম্যাথসও করছিলাম, মনে আছে? আচ্ছা, বুঝাই দিচ্ছি। সো ওই দিব, এটা পয়েন্ট করো, বুঝাই দিচ্ছি। সো ওই গ্রাফের ম্যাথস থাকতে পারে, ঠিক আছে? গ্রাফের ম্যাথস না থাকলেও হয়তো বা আমার এমনি লেখা অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো থার্মাল ইকুইলিব্রিয়াম কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, থার্মোডাইনামিক্সের সংজ্ঞা কি, পারা যাবে না এগুলা? তারপর এই মাত্র যে ম্যাথস দেখালাম এরকম ম্যাথস থাকতে পারে, ঠিক আছে? কার্নোর ইঞ্জিনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সো এরকম হচ্ছে আমার কোয়েশ্চেন থাকবে। দিতে পারি, নাও দিতে পারি, ঠিক আছে? সিলেবাস কিন্তু একদম শর্ট, জাস্ট একটা চ্যাপ্টার 3টা স্লাইড। এখন হচ্ছে ও যে ম্যাথের কথা বললো, ম্যাথগুলো কেমন ছিল? ও আচ্ছা, আরেকটা টাইপের ম্যাথ দিতে পারি, এনথ্যালপির ক্যালকুলেশন। এনথ্যালপির একটা সূত্র ছিল না, H = U + PV, এটা কি ইন্টারনাল এনার্জি, আর এটা হচ্ছে প্রেসার আর ভলিউম। মনে আছে এনথ্যালপির সূত্র? H = U + PV। ধর আমি কোয়েশ্চেন করলাম যে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি হচ্ছে 1000 কিলোজুল, ওর প্রেসার 50 আর ভলিউম 60 থেকে 70 হচ্ছে, ঠিক আছে? ওর এনথ্যালপি কাউন্ট করো, পারা যাবে না? আবার বলি অঙ্কটা, আমি বলেছি একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি 1000 কিলোজুল প্লাস ওর প্রেশার বলেছি 50 প্যাসকেল, ধরলাম 50 প্যাসকেল, আর ওর ভলিউম বলেছি 50 থেকে 70 হয়, তাহলে ভলিউম বা ডেল ভি কী হবে? 70 - 50, 1000 + 50 × 200 যা হয় সেটাই হচ্ছে আমার অ্যান্সার, এনথ্যালপি, ঠিক আছে? এনথ্যালপির ম্যাথ এরকম, পারা যাবে? হ্যাঁ অবশ্যই, এনট্রপির পরের স্লাইডে আছে, বা এনট্রপির আগের স্লাইড বা পরের স্লাইডে এনথ্যালপি আছে। দাঁড়াও, ও স্লাইডটাকে খুঁজে পাক, তারপর বলছি। পাইছো? আছে, ম্যাথ নাই কিন্তু সূত্র আছে। এই যে H = U + PV সূত্র আছে, আমি ক্লাসে অঙ্ক বলছিলাম, মনে আছে আমার? সূত্রগুলো একটু লিখে নাও, যেগুলোর কথা বলতেছি, H = U + PV, এগুলো একটু লিখে নাও। অঙ্কটা আমি কি বললাম যে আমার ইন্টারনাল এনার্জি দেওয়া আছে, মানে ইউর ভ্যালু দেওয়া আছে 1000, পি এর ভ্যালু দেওয়া আছে 50, আর ভি ধরো আমি বলতেছি যে ইনিশিয়ালি ওর ভলিউম ছিল V1 ধরো 50, V2 হয়েছে 70, এই সিস্টেমটার এনথ্যালপি বের করো, ঠিক আছে? ইউর ভ্যালু বসালা, পি এর ভ্যালু বসালা, ভি হচ্ছে কত হলো সেটা, যেটা পাওয়া গেলো সেটাই আমার অ্যান্সার। ছবি তুলে তুলে কাজ হবে না, খাতায় লেখেন। বুঝে গেছে? তুমি বুঝতে পারছো? তোমার নাম কি? আরিফ। আরিফ, আচ্ছা ঠিক আছে। তুমি কি সিআর 15? না 15 সিআর কই? পিয়াস
আসে নাই? ও পিয়াজদের অফিসে না একসাথে 4 জন? ও ওই 4 জনের একজন আসে নাই? তোমাদের এই সেমিস্টার থেকে সেট আমরা যেমন আগে একটা কোয়েশ্চেন করতাম, এখন থেকে আর ওরকম হবে না। এখন 2টা কোয়েশ্চেন করব, যে কোনো একটা বেছে দিবে। কোনটা বেছে দিচ্ছে সেটা আমরাও জানবো না আর কি। হ্যাঁ মডারেশন হচ্ছে এবার থেকে এই সেমিস্টার। আমাদের বিপদ তোমার 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা নির্বাচন যদি দেয় না, তো 1 থেকে 10 এর মধ্যে বাইরে তো দেবে না। তোমাদের বিপদে ফেলা না আসলে, স্যারদেরকে বিপদে ফেলা। রিপিটেড কোশ্চেন আছে নাকি আলাদা? হ্যাঁ রিপিটেড কোশ্চেন আছে, মানে এই সেটেও সেম কোশ্চেন আছে, সেম কোশ্চেন। রিপিটেড কোয়েশ্চেন আসলে থাকবে, কারণ আসলে খুব শর্ট নোটিসে এক্সাম হচ্ছে। তো যদি এমন হতো যে কোনো টিচারই আমার ধারণা 2 চ্যাপ্টারের বেশি পড়াইতে আসলে পারে নাই, কোনো টিচারই পারে নাই 1 চ্যাপ্টারে। সো আসলে রিপিটেড কোয়েশ্চেন তো থাকবেই। যদি তোমাদের অনেক 3-4টা চ্যাপ্টার পড়াতো তাহলে হয়তো বা 2টা সেট পুরো ডিফারেন্ট করে ফেলা যেত। এখন তো রিপিটেড থাকবে। স্টিল অনেক কোয়েশ্চেন করা যায় আসলে, কেউ যদি করে। কি দরকার? আচ্ছা আচ্ছা তারপর আমি গ্রাফ বলছিলাম হচ্ছে আইসোবারিক। কে কনস্ট্যান্ট থাকবে? তার মানে আইসোবারিকের গ্রাফ এরকম, প্রেসার কনস্ট্যান্ট। আইসোকোরিকে কে কনস্ট্যান্ট থাকবে? ভলিউম। তার মানে গ্রাফটা থাকবে এরকম, তাই না? এখন এটা থেকে ম্যাথস কীরকম হবে হয়তোবা। আচ্ছা আর আরেকটা জিনিস আমি কি বলেছিলাম, ওয়ার্কস ইকুয়াল টু পি ইন্টু ভি। এখন আইসোবারিকে আমি বলেছিলাম যে হয়তোবা তোমার 2টা বিন্দু দেওয়া থাকবে, P1 সরি V1 V2। ভলিউম চেঞ্জ হচ্ছে না এখানে? আমি কি উল্টা বলছি? না ঠিকই বলছি, আবার বলি। আমি বলেছি কি তোমার এটা হচ্ছে আইসোবারিক, তাই না? এটার মধ্যে থেকে ম্যাথস খুবই ইজি। ভলিউমে 2টা থাকবে V1 V2, তাহলে আমার ওয়ার্ক কি হবে? P ইন্টু V2 মাইনাস V1। সূত্রটা লিখে রাখো। আইসোবারিক সিস্টেমে ওয়ার্ক ডানের সূত্র হচ্ছে P ইন্টু V2 মাইনাস V1। জটিল কিছু না, সবই একই জিনিস। হ্যাঁ আর আইসোকোরিকে হচ্ছে কে চেঞ্জ হচ্ছে? তোমার প্রেসার চেঞ্জ হচ্ছে, তাই না? ভলিউমটা তোমার কনস্ট্যান্ট থাকলে, তাহলে ওর সূত্র হবে হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট, প্রেসার চেঞ্জ হচ্ছে P2 মাইনাস P1 ইন্টু V। এটা হচ্ছে আইসোকোরিকের ওয়ার্কটা। ধরো 2টা বিন্দু, এটা হচ্ছে P1 P2, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে? P2 মাইনাস P1 ইন্টু V। এই হচ্ছে সূত্র। এরকম সূত্র দিয়ে অঙ্ক হয়তো বা থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? বলে আবার বলতেছে থাকবে না, থাকবে না। যদি থাকে ঠিক আছে, হ্যাঁ 2টা রকমের অঙ্ক থাকতে পারে। এইটা থেকে কিন্তু আবার 10 মার্কের কোয়েশ্চেন বের করা যায়। কীভাবে জানো? ধরো আমি 2টা গ্রাফ দিলাম, দিয়ে বললাম যে প্রথমে 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 2টার সিস্টেমের নাম বলো। ঠিক আছে? তারপর আমি 2টার ওয়ার্ক ডান বের করতে দিলাম, 4 মার্কসের, 2টার আলাদা আলাদা। তারপর 4 মার্কস না, এটা দিয়ে একটা 6 মার্কের কোয়েশ্চেন করা যায়। 2টার আলাদা আলাদা ওয়ার্ক ডান দিয়ে অঙ্ক করে বললাম যে কোনটার ওয়ার্ক ডান বেশি। 6 মার্কে কিন্তু একটা কোয়েশ্চেন বের করে ফেলা যায়। তাহলে আমি এটা থেকে 8 মার্ক বের করে ফেলতে পারবো না? সো এভাবে আমার কোয়েশ্চেন থাকবে।
আইসোবারিক ডাব্লিউ ইকুয়াল টু পি ইনটু ভি এটা দিছে পি ইনটু ভি টু মাইনাস 1 কোন দুটো সূত্র কোনটা বলতে আইসোবারিক ক্ষেত্রে আইসোবারিক একটা লেফট একটা আইসোবারিক হচ্ছে এই যে এটা 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 আর এইটা হচ্ছে আইটা হচ্ছে আইসোকোরিক। আর এখানে দুইটা আছে এটা বলছি কোনটা দুটো আছে আমি ওটা বুঝি উপরেরটা সূত্র না এটা হচ্ছে মেইন সূত্র মেইন ওটার সূত্র থেকে ভাঙচুর করে দিতে অনেক এটা হচ্ছে মেইন সূত্র ওয়ার্ক ইকুয়ালস টু পি ইনটু ভি মেইন সূত্র। ওকে পারা যাবে না খুবই ইজি হবে আর না আসতেও পারে সো আমি চেষ্টাও করব একটু ভালো মতোই মার্কিং করার। কি কি এটা ডিলিট করে দিব না